তো আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো গিয়ে নিউটনিয়ান মেকানিক্স আর কি, অর্থাৎ এইচএসসি পদার্থবিজ্ঞানের ফার্স্ট পেপারের চতুর্থ চ্যাপ্টার নিউটনিয়ান মেকানিক্স। সেটা ডিটেলস থেকে শুরু করে আমরা এডমিশন লেভেল পর্যন্ত যত ধরনের ম্যাথ আসে একদম বেসিক থেকে একটা এইচএসসি স্টুডেন্টের জন্য যা যা লাগবে সেই সম্পর্কে আলোচনা করব। আজকে থেকে শুরু হবে, ঠিক আছে? ফার্স্টে আমাকে বলতে হবে যে মেকানিক্স মানে কি। নিউটন তো একজন ব্যক্তির নাম, সে তো আমরা জানি। মেকানিক্স মানে কি? মেকানিক্স শব্দের অর্থ বলবিদ্যা। সহজ ভাষায় বলতে পারলে যে বলের যে বিদ্যা, বলের যে বিদ্যা। এই বলের বিদ্যা আবার দুই ধরনের, একটা স্থিতিবিদ্যা আর একটা হলো গিয়ে গতিবিদ্যা। তো এইটা স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা, এইটা আসলে বলের যে সূত্র আছে ফার্স্ট ল নিউটনের, সেই সূত্রের ভিতরে আমরা স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? তো কেন দুইটা ভাগে ভাগ হইল স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা, সেটা নিউটনের সূত্র থেকে আসবে। তো নিউটনিয়ান মেকানিক্সে নিউটনের তিনটা ল। তো নিউটন তিনটা ল দিয়েছিলেন তার যখন সময় গেল 1687 মেবি, আমার মনে নাই, এরকম একটা সময়ে ওনার একটা বিখ্যাত বই আছে ন্যাচারালস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এরকম একটা বিখ্যাত বই আছে, সেখানে এই তিনটা সূত্র দিয়েছিলেন। তো ফার্স্ট ল, তারপর সেকেন্ড ল, থার্ড ল, এই তিনটা সূত্রের উপরে বেস করেই আমাদের এই চ্যাপ্টারটা সাজানো হয়েছে অ্যাকচুয়ালি। ফার্স্ট ল কি বলে? ফার্স্ট ল বলে বলের ডেফিনিশন। ফার্স্ট ল থেকে আমরা বলের ডেফিনিশন পাই। ফার্স্ট ল আমাদের আরো দেয় জড়তা কি। এই জড়তা থেকে আমাদের কেন্দ্রমুখী বা ঘূর্ণায়মান বস্তু, নতুন একটা টার্ম, যেটাকে বলা হয় জড়তার ভ্রামক, সেটা আলোচনা হয়, ঠিক আছে? সেকেন্ড ল কি দেয়? সেকেন্ড ল দেয় বলের পরিমাণ নির্ণয়, বলের আইডিয়া দেয়। এর উপরে বেস করে এই চ্যাপ্টারে যা যা পড়বো আমরা, সেটা হলো গিয়ে কপিকল, টান বল, তারপর পড়ব কেন্দ্রমুখী ও বিমুখী বল, তারপর পড়ব আনত তলে বস্তুর গতি, আর হলো গিয়া সরল রৈখিক পথে বস্তুর গতি। আরো কিছু আছে, সেগুলো আসবে একের পর এক। আর নিউটনের থার্ড ল খুবই বিখ্যাত সূত্র, যে প্রত্যেকটা ক্রিয়ারই সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা সায়েন্সের স্টুডেন্ট তো বটেই, আর্টসের স্টুডেন্টরাও জানে। বাট এটার ডিটেলস যদি আমরা ঢুকি, সেখানে আমরা দেখব থার্ড ল আসলে বলে ভরবেগের নিত্যতা সূত্র। এই ভরবেগের নিত্যতা সূত্রতে আমরা কয়েকটা টপিকস পাই, যেখান থেকে প্রচুর ম্যাথ আসে। যেমন আমরা ফার্স্ট টপিক যেটা পাই সেটা হলো গিয়া কলিশন, বা আমরা এটাকে বলি সংঘর্ষ। নাম্বার 2 যে টাইপের ম্যাথগুলো আমরা দেখি সেটা হলো গিয়ে ঘাত বল। তারপর নাম্বার 3 রকেট। নাম্বার 4 যে টাইপের আলোচনায় আসে, যেমন বন্দুকের ম্যাথ আসতে পারে, বন্দুকের ম্যাথ, রকেট ম্যাথ। নিউটনের থার্ড ল এগুলাই আসে মূলত, ঠিক আছে?
আচ্ছা, বলছিলাম বলের যে বিদ্যা তাকে বলা হয় স্থিতিবিদ্যা বা গতিবিদ্যা। কেন বলা হয় সেই নামকরণটা একটু বলি। তার আগে নিউটনের ফার্স্ট লতে কী বলছিল সেই সম্পর্কে একটু আলোচনা করি, সেখান থেকে আমরা স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা কেন বলা হয় সেটা জানতে পারবো আর কি। তো ফার্স্ট ল বলে এটা একটা বস্তু, এই বস্তু স্থির আছে, স্থির। আচ্ছা, এবার আমি একটা রাস্তা কল্পনা করি, যে রাস্তায় কোনো ঘর্ষণ নাই, তারপর কোনো বাতাস নাই। সোজা কথা, একটা বস্তু যদি এখান থেকে চলে, সেই বস্তুকে বাধা দেওয়ার মতো কোনো বল নেই, বস্তুকে বাধা দেওয়ার মতো কোনো বল নেই। বাতাস বাধা দিতে পারে, বাতাস একটা বল। ঘর্ষণ বাধা দিতে পারে, ঘর্ষণ একটা বল। বাট বস্তুটা চলতেছে, সেই বস্তুকে বাধা দেওয়ার মতো কোনো বল নেই। ঠিক আছে, আমি সরাসরি বলতেছি এই কথাটা। বস্তুটা স্থির, এখানেও কোনো বল নাই, সেই স্থির আছে এখানে। তো নিউটনের ফার্স্ট ল বলতেছে যে এই বস্তুটা যে স্থির আছে, কোনো বাধা যেহেতু এর উপরে নাই, কোনো ফোর্সও তার উপরে নাই, তার মানে এই বস্তুটা চিরকালই স্থির থাকবে এভাবে সময়ের সাথে সাথে। সময় যদি তুমি কাউন্ট করো, টি ইজ ইকুয়াল টু 0 থেকে টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, অর্থাৎ গণনা করা যায় এমন সংখ্যা পর্যন্ত যদি তুমি সময়টাকে কাউন্ট করো, অসীম পর্যন্ত এই বস্তুটা স্থির। আরেকটা বলতেছে যে এই বস্তুটা যদি গতিশীল হয়, মনে করো এই বস্তুটা কোনো ত্বরণ নাই, ত্বরণ মানেই তো বল, আমরা এইসব জানবো আর কি, ত্বরণ মানে যে বল কেন সেটা পরে জানবো। এটা জিনিস ক্লিয়ার যে বাধা নাই এই বস্তুর উপরে, সে একটা বেগ নিয়ে চলতেছে বি, এটাকে আমি বলতে পারি সমবেগ। তো এই বস্তুটা এই ভি বেগ নিয়ে চলতেছে, তার মানে কোনো বাধা নাই তার উপরে। তাহলে সময় যদি কাউন্ট করা শুরু করো 0 সেকেন্ড থেকে, বস্তুটা সামনে আগাইতেছে, সামনে আগাচ্ছে, সামনে আগাচ্ছে, কোনো বাধা নেই। তার মানে তুমি যদি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকো, এই বস্তু যদি কোনো বাধা না পায়, সে চলতেই থাকবে। তোমার সোজা কথা বাংলা ভাষায় বলতেছে যে স্থির বস্তু চিরকাল স্থির যদি কোনো বল না দেওয়া হয়, আর গতিশীল বস্তু চিরকালই গতিশীল। আচ্ছা, এখন কথা হলো গিয়ে জড়তা কাকে বলে। জড়তা বুঝলে এটা আরো ইজি হয়ে যাবে বোঝাটা। জড়তা হলো কি? জড়তা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, এটাকে বলা হয় জড়তা। এই বস্তুটা স্থির আছে, সে এই অবস্থায় থাকতে চায়, সে চায় না তাকে কেউ ঘাটাঘাটি করুক, অলস ব্যক্তির মতো আর কি। কেউ ঘাটাঘাটি করতে পারবে না, সোজা কথা, এটাই জড়তা। সেই অবস্থা থেকে নড়বে না। এই বস্তুটা গতিশীল আছে, এ চায় না সে স্থির হোক, সে গতিশীল অবস্থায় থাকতে চায়। ঠিক আছে, তো এই যে গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, এটাকে বলা হয়, এই উদাহরণটাকে আমরা বলবো গতি জড়তা, আর এই উদাহরণটাকে আমরা বলতে পারি স্থিতি জড়তা। ঠিক আছে, আচ্ছা, স্থিতি জড়তা এবং গতি জড়তাটা আমরা বুঝতে পারলাম। এবার বল সংজ্ঞায় আসি। বলটা কি আসলে? বল এর সংজ্ঞায় আমরা সরাসরি এক কথায় বলতে পারি এগেইনস্ট অফ ইনার্শিয়া। ইনার্শিয়া মানে হলো গিয়ে জড়তা, এটা আমার ভাষা আর কি। এগেইনস্ট অফ ইনার্শিয়া অর্থাৎ ইনার্শিয়ার বিপক্ষে যা ক্রিয়া করা হয়। ঠিক আছে, অর্থাৎ জড়তার বিপক্ষে যা ক্রিয়া হয়, অ্যাক্ট অফ এগেইনস্ট ইনার্শিয়া, অ্যাক্ট অফ এগেইনস্ট অফ ইনার্শিয়া। ইনার্শিয়ার বিপক্ষে যা ক্রিয়া হয় সেটাই হলো গিয়ে ফোর্স। অর্থাৎ একটা বস্তু স্থিতি জড়তায় আছে, তাকে যদি আমি গতি প্রদান করি, সে তো এই অবস্থা যাইতে চাচ্ছে না। তার মানে তুমি একটা কিছু দিয়ে তাকে গতি করতেছো, তার মানে জড়তার বিপক্ষে তুমি একটা কিছু করতেছো, স্থিতি জড়তার বিপক্ষে। দ্যাটস মিন সেটাই ফোর্স। এই বস্তুটা গতিশীল আছে, তুমি তাকে থামাইতে চাইতেছো, এ তো এই অবস্থা থাকতে চাইতেছে। তুমি বলতেছো যে না, আমি এই অবস্থা থেকে রাখবো না, তাকে কি করবো? থামাবো আর কি। তো এই যে বস্তুটাকে যে অবস্থায় আছে সেই অবস্থায় তুমি দিতে চাচ্ছ না, তার বিপক্ষে তুমি অ্যাগেইনস্টে রিভিল করছো, বিদ্রোহী করছো। আমি এইভাবে বলতে পারি রিভিল অফ ইনার্শিয়া, অর্থাৎ ইনার্শিয়ার বিপক্ষে বিদ্রোহ করা, এটাকে আমরা বলতে পারি ফোর্স। ক্লিয়ার? তাহলে একটা জিনিস ক্লিয়ারলি বলি যে বলবিদ্যা, বলের যে বিদ্যা, একটা স্থিতিবিদ্যা। সেই স্থির আছে, এই যে
এখানে গতিশীল করতে চাওয়ার যে বলের প্রবণতা সেটাকে বলা হবে স্থিতিবিদ্যার বল। আর গতিশীল অবস্থায় আছে তাকে থামাইতে হবে বা আরও বেগ বাড়াইতে হবে, এখানে যে ফোর্সটা কাজ করে তাকে বলা হয় গতিবিদ্যার ফোর্স। আমি মনে হয় বুঝাইতে পারছি। আর একটা কথা ক্লিয়ার, এই যে এত কিছু বললাম এটা কিন্তু বলের ডেফিনিশন দেয়, বলের সম্পর্কে কথা বলে, বাট বলের মান প্রকাশ করতে পারে না। এই বলের মান প্রকাশ করে সেকেন্ড ল, আমরা সেই সম্পর্কে আসবো। আমরা এখন দেখো নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল বলের মানের ব্যাপারে কথা বলে, বলের দিকের ব্যাপারে কথা বলে। কি কি বলছি? বলের মান, নাম্বার 2 বলের দিক। ঠিক আছে, তো নিউটনের সেকেন্ড ল বোঝার জন্য আমরা একটা কথা বলি, সেটা হলো গিয়ে এই একটা বস্তু, এই বস্তুটা যার ভর m, সে সামনে আগাইলো। কেন সামনে আগাইলো? তাকে কিছু একটা তার উপর অ্যাক্ট করা হয়েছে। এই কিছু একটা অ্যাক্ট হয়েছে, তার মানে এটাকে আমরা বলতে পারি ফোর্স। আমরা এখনো জানি না ফোর্স কি। ফার্স্ট ল থেকে ফোর্স জাস্ট আইডিয়া নিয়েছি, আমরা ধারণা নিয়েছি। তার উপর অ্যাক্ট হয়েছে, তার বেগ ছিল ইউ, ঠিক আছে। এখানে আসছে ইউ বেগ ছিল, তার উপরে ফোর্স হয়েছে, তার মানে তার বেগ চেঞ্জ হয়ে গেছে ভি। তোর ভর কিন্তু এমই আছে। এই যে ইউ এর সাথে এম, এই টার্মটাকে ফিজিক্সিস্টরা নতুন নাম দেন, অর্থাৎ বস্তুর ভর ইন্টু ওই বস্তুর ওই সময়ে বেগ, এটাকে বলা হয় ভরবেগ। সময় এখানে ইম্পর্টেন্ট। ওই সময়ে বস্তুর বেগ, বেগ একটা ভেক্টর রাশি, সো ভরবেগ সেটাও একটা ভেক্টর রাশি। এখন এই বস্তুর ভরবেগ কত এই সময়ে? এই বস্তুর ভরবেগ অবভিয়াসলি এমইউ। এই সময় এই বস্তুর ভরবেগ এমভি। এটা কিন্তু একটা দিক নির্ণয় করতেছে, ইউ এবং ভি এর দিক সেম। তো কিছু একটা অ্যাক্ট হয়েছে, এই অ্যাক্টের সময়কালটাকে আমি ধরি টি, অ্যাক্টের সময়টা টি। তাহলে এই দূরত্বটা টি সময় ধরে ছিল আর কি, অর্থাৎ এই ফোর্সটা টি সময় ধরে তার উপরে ছিল। এখন টি সময় জুড়ে থাকার কারণে এখানে একটা বিশাল চেঞ্জ আসছে। আগে বেগ ছিল ইউ, এখন বেগ হয়ে গেছে কি ভি। আর আমরা জানি বেগের এই পরিবর্তনটার হার কি আমরা বলি ত্বরণ, ঠিক আছে। তো এখানে কিন্তু আরও একটা জিনিসের পরিবর্তন ঘটছে, শুধু বেগের পরিবর্তন বললে ভুল হবে, এখানে ভর বেগের পরিবর্তন ঘটছে। তার মানে টি সময়ের পূর্বে তার ভরবেগ ছিল এমইউ, টি সময়ের পূর্বে ভরবেগ এমইউ, আর টি সময় পর ভরবেগ এমভি। তার মানে এখানে টি একটা ফ্যাক্ট, টি সময়ের পূর্বে একটা ভরবেগ ছিল, টি সময়ের পরের ভরবেগ ভি। তো যদি আমি এই এম ভি মাইনাস এমইউ, এটাকে বলা হয় ভরবেগের পরিবর্তন। যদি আমি সময়টা দিয়ে ভাগ করি, এটাকে বলা হয় ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এই যে ভরবেগের পরিবর্তনের হার রাশিটা, মানে এই যে ভরবেগের পরিবর্তনের হার রাশি, ভরবেগের পরিবর্তনের হার, এই ঘটনাটা ঘটছে কিসের জন্য? এখানে অ্যাক্ট হয়েছে যে জিনিসটা, ওই যে ফার্স্ট ল থেকে শিখছি আমরা, সেই জিনিসটাকে বলা হয় ফোর্স। এই ফোর্সের সমানুপাতিক। এই ফোর্সটা বাহ্যিকভাবে দেওয়া হয়েছে, এই জন্য এটাকে বলা হয় প্রযুক্ত ফোর্স। প্রযুক্ত ফোর্স, এটা প্রযুক্ত ফোর্স মানে বাহ্যিক যে ফোর্সটা দেওয়া হয়েছে, বাহ্যিক মানে যেটা আমরা দেখতে পাইতেছি। তাহলে আমি এই কথাটা বলতে পারি mv minus mu divided by t is proportional to f। আচ্ছা, এখানে mv minus mu divided by t is equal to এটা কনস্ট্যান্ট আনতে হবে। ওকে, কনস্ট্যান্ট আনলাম আমি f। এবার কি হবে যদি এরকম হয় যে বস্তুর এই যে ভরবেগের পরিবর্তন, এটা যদি 1 কেজি ভরের বস্তু হয় এবং সময়টাও যদি 1 হয়, অর্থাৎ একক সময়ে বস্তুর ভর 1 এবং ফোর্সও যদি 1 হয়, অর্থাৎ আমি যদি বলি
এম এর মান 1, টি এর মান 1, এফ এর মান 1। যদি আমরা এইভাবে বানাইতে পারি তাহলে অবভিয়াসলি সেই সময়টাতে আমরা কে এর মান 1 পাবো। তাহলে কে যদি একটা কনস্ট্যান্ট হয়, তার মান যদি 1 খুঁজেই পাই আমরা, তাহলে অবশ্যই কে এর মানটা সবসময়ই 1, যেহেতু কনস্ট্যান্টের মান কোনো চেঞ্জ হয় না। আমি এই সমীকরণটাকে এভাবে লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটাকে লিখতে পারি এম ইন্টু এ। অতএব এফ ইজ ইকুয়াল টু এম এ। এটাকে বলা হয় ত্বরণ। আমি বলছি বলের মান পাওয়া যায়, এখান থেকে বলের মান পাওয়া গেছে, বলের দিক পাওয়া যায়, বলের দিক হলো গিয়ে এ এর দিক। তখন আমি কথা বলতে পারি বলের মান হলো গিয়ে এফ ইজ ইকুয়াল টু এম এ, আর বলের দিক যেটা, এই বলের দিককে বলা হয় বলের দিক এ এর দিক। একটু মনোযোগ দিতে হবে এখানে, প্রযুক্ত বলের সমানুপাতিক বলছি, বাট এখানে যে ফোর্সটা আছে, অনেকগুলো ফোর্স মিলে যদি ক্রিয়া করে এই জিনিসটা তৈরি করে, তখন সেই ফোর্সটা আর প্রযুক্ত থাকে না, প্রযুক্ত বল মিলে সেটা হয়ে যায় লব্ধি ফোর্স। তাহলে আমি বলতে পারি এটা কিন্তু লব্ধি বল বোঝায়। কোনটা? এই এম এটাকে। এম এ যেহেতু একটা ফোর্স, এই ফোর্সটাকে বলা হয় লব্ধি বল। আর এই পাশের এই যে ফোর্স, এটা একাধিক যদি ফোর্স ক্রিয়া করে তখন। আশা করি ক্লিয়ার। টপিক্সটা হলো ডিফারেন্সিয়েশন আকারে বস্তুর উপর বল। ওকে, মাঝে মাঝে এমন সময় থাকে যে আমরা দেখি যে এই যে বস্তুটা আছে এখানে, এই বস্তুটা ইউ থেকে এই বস্তুটা তার বেগ হয়েছে ভি। আচ্ছা, এই যে ইউ থেকে ভি হইল, এখানে যদি সময়ের ব্যবধান খুবই ক্ষুদ্র হয়, অর্থাৎ ডেলটি সময় এই পরিবর্তনটা ঘটছে। ডেলটি এর পরিচয় কি? ডেলটি ধরা যায় এতই ছোট একটা ক্ষুদ্র সময়, যে সময়টা শূন্য এর কাছাকাছি, বাট শূন্য না। আচ্ছা, শূন্য এর কাছাকাছি সময়ের পরিবর্তনে যে বেগের পরিবর্তনটা হয়, সেটাও কিন্তু অলমোস্ট শূন্য এর কাছাকাছি। তখন আমরা বলি কি, এই বেগের পরিবর্তনটাকে ডিভি, ডিফারেন্সিয়েশন অফ টি। অর্থাৎ টি এর ডিফারেন্ট খুবই ক্ষুদ্র, জিরো এর কাছাকাছি সময়ে খুবই ক্ষুদ্র যে বেগের পরিবর্তনটা ঘটে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমি লিখতে পারি যে ডিটি সময়ে পরিবর্তন হয় ডিভি, একক সময়ে পরিবর্তন হয় ডিপি বাই ডিটি। আর একক সময়ে বেগের যে পরিবর্তন, এটাকে আমি বলতে পারি কি, ত্বরণ। তাহলে আমরা যদি দেখি যে ভরবেগের পরিবর্তন এফ ইজ প্রপোর্শনাল টু এম ডিভি ডিটি। এম এ ছিল এখানে, সেখানে আমি লিখতে পারি ডিভি ডিটি, বা এটাকে এভাবে লেখা যায় এফ ইজ প্রপোর্শনাল টু ডিডিটি অফ এম ভি। এই লাইনটাকে এভাবেও লেখা যায় এফ ইজ প্রপোর্শনাল টু ডিডিটি অফ ভরবেগ। ভরবেগের পরিবর্তনের হার বুঝাইতেছে, সেই জিনিসটাকে এভাবে লিখতেছি ভি এর দিক। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন অফ এই টার্ম। এখানে দেখাই যাচ্ছে এম এবং ভি পরিবর্তনশীল। আচ্ছা, আমরা অলওয়েজ জানি এম সবসময় কনস্ট্যান্ট, বাট এখানে দেখবো এম পরিবর্তনশীল হয়, ভিও পরিবর্তনশীল হয়। ভি তো পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে ভি পরিবর্তন হয়, আমরা দেখবো এমও পরিবর্তন হয়। তাহলে আমরা বলতে পারি এম এবং ভি উভয়ই চলক রাশি, অর্থাৎ পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। তো কখন এম পরিবর্তন হয়, কখন ভি পরিবর্তন হয়? ভি তো পরিবর্তন হয় নর্মালি, বেগ দিলে সময়ের সাথে সাথে ওই একই বস্তু নতুন একটা বেগ অর্জন করে, সেটা তো আমরা জানি। বাট এম এর পরিবর্তনটা কখন হয় সেটাও আমরা জানবো। তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, ওই এফ আনবো, কে এর মান 1 ডিডিটি অফ এম ভি, বা আমি পাইতে পারি এফ ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এম ভি। এম হলো গিয়া ডিডিটি অফ এম এবং ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আমরা জানি, ডিডি এক্স অফ ইউ ভি এর ডিফারেন্সিয়েশন, ইউকে স্থির রাখবো, ডিডি এক্স অফ ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভিকে স্থির, ডিডি এক্স অফ ইউ এর ডিফারেন্সিয়েশন। এখানে এম এবং ভি দুইটাই যেহেতু চলো, দুইটাই আমরা ইউভি ধরে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিডিটি অফ এম স্থির, ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি স্থির, ডিডিটি অফ এম এর ডিফারেন্সিয়েশন। তাহলে এই এফটাকে বলা হয় বাহ্যিক, আমরা আগেই দেখছিলাম এফ এক্সটার্নাল সমান সমান এম ডিডিটি অফ ভি প্লাস ভি ডিডিটি অফ এম।
কখন এটা ইউজ করা হয় চলুন দেখে আসি। নর্মালি এই একটা বস্তু, সেই বস্তুটা ইউ বেগে ছিল, ভি হয়ে গেছে ডিটি সময়ে, এর ভরও এম, তাহলে ডিটি সময় এম এর কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, বুঝতে পারতেছি। আচ্ছা, যদি পরিবর্তন না হয় তাহলে এম এর যে পার্টটা আমরা এই পার্টটাকে দেখি ডিডিটি অফ এম, অর্থাৎ এম এর পরিবর্তন সময়ের সাপেক্ষে, এই পার্টটা শূন্য, তাহলে এই কনসেপ্টে ডিডিটি অফ এম এই পার্টটা যদি শূন্য হয় তাহলে এফ এক্সটার্নাল সমান সমান এম ইন্টু ডিডিটি অফ ভি। এটাই কিন্তু আমাদের নর্মাল কনসেপ্ট, এম ইন্টু এফ সমান সমান, দেখছি আমরা নর্মাল সূত্র। বাট এইটা যখন এম পরিবর্তন, ভি স্থির, যখন এম পরিবর্তন, ভি স্থির, এখানে হলো গিয়া ভি পরিবর্তন, এম স্থির। আমাদের বাস্তব দুনিয়ায় যত ধরনের টাইপ আছে এই টাইপটা 90%, আর এটা হলো গিয়ে 10%। এম পরিবর্তন, ভি স্থির, সেটা কখন হইতে পারে? যে শপিং মলে যে মানে ওই যে কারেন্টে চলে যে সিঁড়িগুলো আছে না, কারেন্ট চলে, সিঁড়ি উঠতেছে, এই যে সিঁড়িগুলো কিন্তু উপরের দিকে যাচ্ছে, তার মানে ওর ভি কনস্ট্যান্ট, ভিটা কিন্তু চেঞ্জ হয় না। সে যদি একজন মানুষ নিয়ে যায় তাহলেও যদি ভি সমান সমান 0.5 মিটার পার সেকেন্ড হয়, 10 জন মানুষ নিয়ে গেলেও কিন্তু ওর বেগটা সেম। তো এখানে অবভিয়াসলি বেগ বাড়তেছে না, কমতেছে না, বেগ স্থির, কিন্তু ভর বাড়তেছে, কমতেছে, তার মানে সময়ের সাথে সাথে ভরের পরিবর্তন হইতেছে। তারপর আমরা বলতে পারি কনভেয়ার বেল্ট, এই বালু টালু তোলে আর কি। আর 3 নম্বর যেটা, সেটা হলো গিয়ে খুবই ইম্পর্টেন্ট রকেটের ম্যাথে। এখানে আমরা দেখব ভি স্থির বাট এম পরিবর্তনশীল। যদি সেরকমই হয়, ভি যদি স্থির হয় তাহলে ডিডিটি অফ ভি এই পার্টটা শূন্য হয়, তখন এফ এক্সটার্নাল যেটা হয় সেটা হলো গিয়ে ভি ডিডিটি অফ এম। এই জিনিসটা আমরা রকেটের ম্যাথ আলোচনা করার সময় দেখব।